মুসলিম দেশগুলোর ভিতরে আমেরিকান ঘাঁটি কেন? Those are U.S. military bases, a huge presence. আরব রাজারা কেন আমেরিকাকে সমর্থন করেছিলেন? আমেরিকার সেনাবাহিনীকে আরব দেশের অভ্যন্তরে থাকার অনুমতি দিয়েছিল কেন? এসব কিছু থাকছে পুরো ভিডিওতে। এর জন্য আমাদের পিছনে ফিরে যেতে হবে। অল দ্য ওয়ে, দুটি বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ। মুসলমানদের পক্ষে সর্বশেষ পরাশক্তি সাহসিকতার সাথে লড়াই করেছিল ওসমানীয় খেলাফত। কিন্তু তারা সাহসিকতার সাথে লড়াই করার পরেও অটোমান খেলাফতের পতন ঘটে। উসমানীয় খেলাফত পতনের কারণে উসমানীয় খেলাফতের সমস্ত এলাকা ধীরে ধীরে এক এক করে উসমানীয় খেলাফতের হাত থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে ওই সমস্ত এলাকা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর পুরো এলাকাটি ব্রিটিশরা দখল করে নেয়। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য প্রথম দিন থেকেই বুঝে গেছিল যে আরবের সাধারণ মুসলমানরা কোনোদিন ইংরেজকে নেতা হিসেবে মেনে নেবে না। সেই কারণেই ব্রিটিশ সাম্রাজ্য আরবদের নিয়ন্ত্রণে রাখতে একটি অত্যন্ত গোপন পরিকল্পনা করে। ব্রিটিশরা আরব নেতাদের বলল, আপনারা এই সমস্ত এলাকার রাজা, এখানকার মুসলমানদের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত আপনারাই নেবেন। এখানকার রাস্তা, সেতু ও দালানগুলো আপনারা নিজেরাই নির্মাণ করবেন, যাতে আরবের লোকেরা আপনাদেরকে তাদের প্রকৃত রাজা হিসেবে গণনা করে। কিন্তু বাস্তবে এমনটা ঘটবে না। আপনি এখানকার রাজা, আপনি শুধু রাস্তা ও দালান নির্মাণ করতে পারবেন, কিন্তু আরব বিশ্বের সমস্ত সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব আমরা। অর্থাৎ আমাদের অনুমতি ছাড়া আরব সেনাবাহিনী কিছুই করতে পারবে না। It had its own king, it had its own navy, had its own army, but the British Empire was protecting it by occupying and controlling and extracting its resources. এরপরে সমগ্র আরব বিশ্বে প্রথমবারের মতো ব্রিটিশ সাম্রাজ্য তার সামরিক ঘাঁটি স্থাপন করেছিল এবং ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ সেনাবাহিনী সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়ল। এটি ব্রিটিশ সাম্রাজ্যের একটি অত্যন্ত শক্তিশালী পরিকল্পনা ছিল। এদিকে আরব মুসলমানেরা মনে করেছিল তাদের রাজা একজন মুসলিম ও আরব, কিন্তু বাস্তবে এসব রাজা পুতুল মাত্র। সমগ্র আরব বিশ্ব মূলত ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। ব্রিটিশদের ভিত্তিগুলোর উপরেই পরিচালিত হয়েছিল। ব্রিটিশরা মনে করলো আগামী বহু বছর ধরে পৃথিবী এভাবেই চলতে থাকবে। কিন্তু সর্বোপরি বিশ্বে এমন একটি ঘটনা ঘটল, এর ফলে ব্রিটিশ সাম্রাজ্যের ধীরে ধীরে পতন ঘটতে শুরু করলো এবং ব্রিটিশ সাম্রাজ্যের হাতে থাকা বিভিন্ন এলাকাগুলো ভাঙতে শুরু করলো। ওয়ার্ল্ড ওয়ার 2। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য এবং জার্মানির বিরুদ্ধে হিটলারের যুদ্ধ শুরু হয়। ব্রিটিশ সাম্রাজ্য এই যুদ্ধে জয়লাভ করেছিল, কিন্তু এই যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যকে এমন ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, এমনটাই ঘটল যে ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে যেতে শুরু করল এবং ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনীতি সংকটে পড়ে গেল। শুধু তাই নয়, তারা পুরো পৃথিবীতে তাদের সেনাবাহিনী ছড়িয়ে দিয়েছিলেন, তাদেরকে পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। পরবর্তী কয়েক বছর ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্য মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়ল। আরব দেশে থাকা সৈন্যরা পিছু হতে শুরু করলো। কয়েক বছর পর আরব বিশ্ব থেকে পুরো সেনাবাহিনীকে অব্যাহতি দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের পর বিশ্বে এক নতুন পরাশক্তির আবির্ভাব হয়েছিল, সুপার পাওয়ার আমেরিকা। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই যখন দেখে ব্রিটিশরা দুর্বল হয়ে গেছে, তখন আরব রাজা ব্রিটিশ সাম্রাজ্য ত্যাগ করে আমেরিকার সাথে গোপনে মিটিং শুরু করে। এ কারণে ব্রিটিশ সাম্রাজ্যের পতনের সাথে সাথেই ব্রিটিশ সাম্রাজ্যের স্থলাভিষিক্ত হলো আমেরিকান সেনাবাহিনী। আরব দেশগুলোতে তাদের সামরিক ঘাঁটি স্থাপন শুরু করলো, কিন্তু এই ঘাঁটিগুলো খুব ছোট ছিল এবং এর একমাত্র উদ্দেশ্য ছিল আরবের তেল রক্ষা করা।
কিন্তু প্রথম দিন থেকেই আমেরিকা আরব দেশগুলোতে ব্রিটিশ সাম্রাজ্যের মতো বড় বড় ঘাঁটি বানাতে চেয়েছিল। এই ঘাঁটিগুলো থেকে ব্রিটিশ সাম্রাজ্য আরব রাজাদেরকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। একইভাবে আমেরিকা পরিকল্পনা করলো আরব দেশগুলোতে ঘাঁটি করে আরব দেশের রাজাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু কাজটি করা সহজ ছিল না। আমেরিকার সামনে এমনই একজন বাদশার আবির্ভাব ঘটেছিল, সে আমেরিকাকে সেরকম করতে দেয়নি। সৌদি আরবের রাজা শাহ ফয়সাল। শাহ ফয়সাল প্রথমেই আমেরিকা সফর করেন। সে সৌদি আরবে যত আমেরিকান ঘাঁটি আছে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। রাজা ফয়সালের রাজত্বকালে সমগ্র আরব বিশ্বে মাত্র একটি আমেরিকান ঘাঁটি ছিল, বাকি সকল ঘাঁটি থেকে তাদেরকে বিতাড়িত করেছিল। কিন্তু যেই মাত্র হঠাৎ শাহ ফয়সাল বিশ্বাসঘাতকতার শিকার হলেন, তাকে শহীদ করা হলো। শাহ ফয়সালের পর তার ভাই খালিদ সৌদি আরবের রাজা হয়েছিলেন। শাহ খালিদ তার ভাইয়ের মতো একেবারেই ছিল না। আমেরিকা সহজে তার পুরনো পরিকল্পনায় ফিরে আসি, সমস্ত আরব দেশে কাজ শুরু করতে পারি। কিন্তু বরাবরের মতোই আমেরিকার দরকার একটা অজুহাত, যাতে তারা তাদের সেনাবাহিনীকে আরব বিশ্বের দিকে পাঠাতে পারে। অবশেষে আমেরিকার এই অজুহাতটি পেল। আমেরিকার এই অজুহাতের নাম সাদ্দাম হুসাইন। যেই মাত্র সাদ্দাম হুসাইন ইরাকের বাদশাহ হলেন, প্রথমত আমেরিকা ও আরব রাজাদের সাথে সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সাদ্দাম হোসেনকে বলা হলো ইরানে হামলা করে ইরানের ক্ষমতা গ্রহণ করো। এরপর সাদ্দাম হোসেন 8 বছর ধরেই ইরানের সাথে একটি যুদ্ধ করেছিল। যুদ্ধের শুরুতে মনে হয়েছিল সাদ্দাম হোসেন এই যুদ্ধে জিতবেন, কিন্তু যুদ্ধ যখন তীব্র হয়ে উঠল এবং ধীরে ধীরে ইরাকের অর্থনীতি বিপর্যয় ঘটে গেল, তখন সাদ্দাম হোসেন আরব রাজাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নেওয়া শুরু করলো। এই ঋণের পরিমাণ ছিল $60 বিলিয়ন। কিন্তু এত টাকা নেওয়ার পরেও সাদ্দাম হোসেন 8 বছর চলা যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধ শেষ হওয়ার পর আরব রাজারা সাদ্দাম হোসেনকে বলল, যুদ্ধ এখন শেষ, আমাদের সমস্ত ঋণ আমাদেরকে ফিরিয়ে দাও। কিন্তু একথা শুনে সাদ্দাম হোসেন আরব রাজাদেরকে জিজ্ঞাসা করলেন, কিসের জন্য টাকা? আমি তোমাদের অনুরোধে যুদ্ধ করেছিলাম, এখন আবার ঋণ ফেরত দিতে বলছো? সাদ্দাম হোসেন ক্লিয়ারলি বলল, আমি তোমাদের 1 টাকা ফেরত দেব না। এখান থেকেই প্রথমবারের মতো আরব রাজাদের সাথে সাদ্দাম হোসেনের শত্রুতা শুরু হয়। সাদ্দাম হোসেনের এই কথা শুনে আরব রাজারা অত্যন্ত রেগে যায়। একটি আরব দেশ অর্থাৎ কুয়েতের রাজা সাদ্দাম হোসেনের অর্থনীতিকে ধ্বংস করার জন্য কুয়েতের তেল উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেয় এবং বিশ্বজুড়ে তেলের দামে ধস নামা শুরু করলো, যার ফলে সাদ্দাম হোসেনের অর্থনীতি দ্রুত পতন ঘটতে শুরু করলো। এ দেখে সাদ্দাম হোসেন আরব বাদশাদের ঘৃণা শুরু করলো আরো বেশি। অবশেষে সাদ্দাম হোসেন সিদ্ধান্ত নিলেন কুয়েতকে দখল করার জন্য। কিন্তু আক্রমণের আগে সাদ্দাম হোসেনের কেবল একটাই ভয় ছিল, আর তা হলো সুপার পাওয়ার আমেরিকা। কুয়েতে হামলা করার পর যদি আমেরিকা বাঁচাতে আসে এবং ইরাকে হামলা চালায়। এ কারণেই কুয়েতে হামলার আগে ইরাকে থাকা মার্কিন দূতাবাসে একটি বৈঠক করে সাদ্দাম হোসেন মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়ে দেয় স্পষ্টভাবে যে আমরা কয়েকদিনের মধ্যেই কুয়েতে আক্রমণ করতে যাচ্ছি। আমেরিকান রাষ্ট্রদূত বলে দেয়, এটা তোমাদের অভ্যন্তরীণ বিষয়, আর এই যুদ্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যখন আমেরিকা সাদ্দাম হোসেনকে অনুমতি দিল, এরপর সাদ্দাম হোসেন তার সমগ্র সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে। আর আজ থেকে 30 বছর আগে 2 আগস্ট 1990 সালে রাতের আধারে সমগ্র শক্তি নিয়ে সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালায়। সমগ্র সেনাবাহিনী কুয়েতে প্রবেশ করলো। কুয়েত ইরাকের নিকটবর্তী দেশ, যার কোনো বড় সেনাবাহিনী ছিল না। এ কারণে সাদ্দাম হোসেন মাত্র 2 দিনে কুয়েতকে দখল করে নেয়। কুয়েতে দখল করার পর সাদ্দাম হোসেন কুয়েতের সমস্ত তেল নিয়ন্ত্রণে নেয়, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল উৎপাদিত হয়। তাই মাত্র 2 দিনেই সাদ্দাম হোসেন আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন। সাদ্দাম হোসেন এবং তার পুত্ররা বিজয় উদযাপন করেছিল, কিন্তু সাদ্দাম হোসেন জানতেন না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, তার কি হবে। সাদ্দাম হোসেন কুয়েত জয় করার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রকে কুয়েতে আক্রমণ করার অনুমতি নিয়েছিল এবং সাদ্দাম হোসেনকে বলেছিল যে আমরা তোমাকে কিছুই বলবো না। কিন্তু সাদ্দাম হোসেন কুয়েত জয় করার সাথে সাথেই আমেরিকা হঠাৎ তার পুরনো অবস্থান থেকে সরে আসে। আমেরিকা একটি বড় ষড়যন্ত্র শুরু করল। আমেরিকা সম্পূর্ণ গোপনীয়ভাবে আরব রাজাদের সাথে বৈঠক শুরু করলেন। আমেরিকা বলল, সাদ্দাম হোসেন শুধু কুয়েতেই নয়, তোমাদের সন্তানদেরকেও এক এক করে হত্যা করবে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের বাদশাকে তার বার্তা পাঠিয়েছে, স্যাটেলাইট চিত্র দেখিয়েছে কিভাবে সাদ্দাম হোসেন তাদেরকে হামলা করতে যাচ্ছে। এটা দেখে আরবের রাজা ভয় পেয়ে যায়, কিন্তু এসব কিছু ছিল পুরোপুরি মিথ্যা। আর এসব কিছুই আমেরিকার বিশাল ষড়যন্ত্রের অংশ ছিল মাত্র।
এভাবেই আমেরিকা আরব রাজাদের ফাঁদে ফেলেছিল। আরব রাজারা এখন আমেরিকার কাছে ভিক্ষা চাওয়া শুরু করলো, আমাদেরকে সাদ্দাম হোসেনের কাছ থেকে রক্ষা করো। কিন্তু আমেরিকা এই রাজাদের সামনে একটা সত্য দিল, কেবল তখনই আমি আপনাদের বাঁচাতে পারবো যখন আপনারা আমাকে আরব দেশগুলোর মধ্যে বড় বড় সামরিক ঘাঁটি স্থাপন করতে দিবেন। আপনারা কি এটা করতে দিবেন? আরব রাজারা রাজি হলো এবং আমেরিকার কাছে মাথা নত করলো, যার পরে আমেরিকার প্রথম ঘাঁটি সৌদি আরবে স্থাপন হয়েছিল। এরপর তারা কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতেও বড় বড় সামরিক ঘাঁটি স্থাপন করে। এখানে একটা বিষয় বোঝা জরুরি, আজ আমেরিকার রাষ্ট্রপতির উপর ইসরায়েলি হামলার ব্যাপক প্রভাব রয়েছে। একইভাবে 30 বছর আগে ইসরায়েলের আমেরিকার উপর ব্যাপক প্রভাব ছিল, অর্থাৎ আরব বিশ্বে আমেরিকার এই ঘাঁটিগুলো শুধু আমেরিকার জন্য নয়, বরং এটি ইসরায়েলের জন্য ব্যবহার করা হতো। আর আমেরিকার ঘাঁটিগুলো প্রস্তুত করার সাথে সাথেই আমেরিকা এই ঘাঁটিগুলো থেকে কুয়েতে থাকা সাদ্দাম হোসেনের সেনাবাহিনীকে আক্রমণ করে। কয়েকদিনের মধ্যেই সাদ্দাম হোসেন কুয়েত থেকে তার সেনাবাহিনী সরিয়ে নেয়, তারা ইরাকে চলে আসে। কুয়েত এখন আমেরিকার কন্ট্রোলে চলে আসে। আমেরিকা কুয়েতে আরো বড় বড় সামরিক ঘাঁটি স্থাপন করে। আমেরিকার অজুহাত এখন শেষ, সাদ্দাম হোসেন কুয়েত ছেড়ে গিয়েছিল, এখন আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ফিরে যাওয়ার দরকার ছিল। কিন্তু না, এটা ছিল আমেরিকার একটি বড় ষড়যন্ত্র। আরব বিশ্বকে ফাঁদে ফেলে তারা তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। একইভাবে সেই দিন থেকে আজ পর্যন্ত আমেরিকার সেনাবাহিনী আরব বিশ্বে এখন পর্যন্ত ঘাঁটি করে বসে আছে। আর এখন ইরান যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘাঁটিতে হামলা করেছে। আমেরিকা এবং ইসরায়েলের দিকে কেউ চোখ তুলে তাকানোর চেষ্টা করলে আমেরিকা এই ঘাঁটিগুলো থেকে সবাইকে ধ্বংস করে দিয়েছিল। যেমন 25 বছর আগে আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনা ঘটেছে। এর কারণে আমেরিকা আফগানিস্তানে ওই ঘাঁটিগুলো থেকে আক্রমণ করে দেয় এবং আফগানিস্তানের সরকারকে সরিয়ে দিয়ে সেখানেও তারা আধিপত্য প্রতিষ্ঠা করে। আফগানিস্তানের একটা বড় ঘাঁটি তৈরি করে, বাকরাম বিমান ঘাঁটি। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেছিল বাকরাম ইয়ার ঘাঁটি ব্যবহার করে। আফগানিস্তানের পর আমেরিকা তার দ্বিতীয় অভিযান শুরু করে ইরাকে। আমেরিকা এই ঘাঁটিগুলো থেকে পুরো ইরাক ধ্বংস করে দেয়। একইভাবে এই ঘাঁটিগুলো থেকে আমেরিকা সিরিয়াকে ধ্বংস করে দেয়, এমনকি গাদ্দাফিকেও হত্যা করে। শুধু এটাই নয়, এই ঘাঁটিগুলো ব্যবহার করে সর্বদা ইসরায়েলকে রক্ষা করে আমেরিকা। যেমন 2 বছর আগে ইসরায়েল গাজায় হামলা চালিয়েছিল। এই দেখে ইয়েমেনের সরকার ঘোষণা করেছে, আমাদের পাশ দিয়ে অর্থাৎ বাবেল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েলের দিকে যে কোনো জাহাজ যায় তাহলে আমরা সেই জাহাজকে উড়িয়ে দেব। এর ফলে ইসরায়েলের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছিল। আমেরিকা তখন ওই ঘাঁটিগুলো থেকে ইয়েমেনে 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এরপর আমেরিকা ইসরায়েলের অর্থনীতিকে পুনর্গঠন করে। সংক্ষেপে বলতে গেলে আরব বিশ্বের ওই ঘাঁটিগুলো ব্যবহার করে 40 বছর ধরে সমগ্র মুসলিম বিশ্বকে গোলা চেপে ধরেছিল। এর কারণে সমগ্র মুসলিম বিশ্ব আমেরিকার সামনে মাথা তুলতে পারে না। সর্বোপরি 40 বছর পর যখন আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানে হামলা করলো, ইরান বিগত 40 বছরে প্রথম ইসলামী দেশ যা আমেরিকার ওই ঘাঁটিগুলোর উপর হামলা করেছে। যুক্তরাষ্ট্র দুবাইয়ের আল দাফরা বিমান ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। একইভাবে কুয়েত ও বাহরাইনের ঘাঁটিগুলো থেকে ইরানে হামলা করেছিল। সে কারণেই আমেরিকা আরব বিশ্বে থাকা ঘাঁটিগুলোকে একের পর এক আক্রমণ করেছে ইরান। সর্বপ্রথম ইরান কুয়েতে থাকা আমেরিকান ঘাঁটি আরিফজানে হামলা করে। এটি আরব বিশ্বের সব থেকে বড় আমেরিকান অস্ত্র গুদাম। আমেরিকা সেখানে তার ট্যাঙ্ক, মিসাইল, আধুনিক অস্ত্রশস্ত্র মজুত করে রাখত। এখান থেকে আমেরিকার হেলিকপ্টার, যুদ্ধ বিমানগুলোতে ক্ষেপণাস্ত্র ফিট করা হয় হামলা করার জন্য। ইরান এই ঘাঁটিগুলোকে হামলা করার পর এখানে কিছু সংখ্যক সেনাবাহিনী থাকে, বাকি সবাই এখান থেকে পালিয়ে যায়, কুয়েতের হোটেল এবং দালানগুলোতে লুকিয়েছিল। ইরান একইভাবে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করে, সেখানে থাকা মার্কিন রিফুয়েলিং জেট ধ্বংস করে দেয়। ইরান তৃতীয় হামলাটি করে কাতারে, আমেরিকান ঘাঁটিতে। কাতারের এই ঘাঁটি ছিল মার্কিন সেনাবাহিনীর সব থেকে বৃহত্তম ঘাঁটি। এখানে হামলার ফলে আমেরিকার সব থেকে ব্যয়বহুল রাডার ধ্বংস হয়ে যায়, যার মূল্য ছিল $1 বিলিয়ন বেশি। এরপর ইরান সৌদি আরবে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করে। এই হামলার ফলে আমেরিকার 5টি বড় বড় জাহাজ ধ্বংস হয়ে গিয়েছিল। অবশেষে ইরান সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা করে। বলা হয় ওই ঘাঁটি থেকে ইরানের বালিকা স্কুলে বিমান হামলা করেছিল আমেরিকা। প্রায় 200 জন মেয়ে বাচ্চাকে শহীদ করেছিল। ইরান অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলাগুলো চালিয়েছে। আমেরিকার এই ঘাঁটিগুলোতে 50 থেকে 60টি ড্রোন নিক্ষেপ করেছিল। তখন আমেরিকা ঘাঁটিগুলোর প্রতিরক্ষা সিস্টেম এই ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন ইরান তাদের হাতে থাকা নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এটি শব্দের থেকে কয়েক গুণ গতিতে চলতে পারে। কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল ইরান। এটি শুধু আমেরিকার ঘাঁটিতে নয়, আরব দেশের হোটেল এবং বিল্ডিং এ গিয়েও পড়ে। এর জন্য আবার আরব দেশের কিছু রাজার কাছে ইরানের প্রেসিডেন্ট ক্ষমা চেয়েছিল। কিন্তু বাকি আরো কয়েকটি দেশে হামলা হয়েছিল তাদের হোটেল এবং বিল্ডিং এ, যেটির ব্যাপারে ইরান বলেছে যে আমরা হামলা চালাইনি। তাহলে প্রশ্ন হলো এটি, বাকি আরব দেশগুলোতে হামলা করলো কি? বলা হয়ে থাকে যে কাতার
কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমন অনেকেই আছেন যারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের এজেন্ট। তাদেরকে ধরাও হয়েছে। তারা আবার দেখাতে চায় যে বাকি যে হামলাগুলো হয়েছে এসব হামলা ইরান করেছে। ইসরায়েল এখানে আরেকটা খেলা খেলতে চেয়েছিল যাতে মুসলিম রাষ্ট্রে আবার শিয়া সুন্নি ইস্যু পুনর্জীবিত হয়, মুসলমানেরা নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে। তবে কিছু ভবন ইরান নিজেরাই টার্গেট করেছিল। ইরান বলেছে যে ওই ভবনগুলোতে সিআইএ এবং মুসাদ গোপন কার্যালয় পরিচালনা করে। আমেরিকার এই ঘাঁটিগুলোতে একবারে পিন পয়েন্টে আঘাত করেছে ইরান। এতে আমেরিকা অবাক হয়ে গিয়েছে। এ কারণে আমেরিকা নিজেই যুদ্ধবিরতি চেয়েছিল।